আচ্ছা, পরের দিন যে থিওরেমটা পড়িয়েছিলাম, মানে আগের দিন যে থিওরেমটা পড়িয়েছিলাম তার ঠিক কনভার্স পার্টটা লেখো। এভরি এক্সট্রিম পয়েন্ট, লেখো এভরি এক্সট্রিম পয়েন্ট, every extreme point of the convex set, every extreme point of the convex set of all feasible solution, of all feasible solution of the system of equation, every extreme point of the convex set of all feasible solution of the system of equation ax equal to b, লেখো অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশান এ এক্স ইকুয়াল টু বি, লিখে দিচ্ছি আমি, অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশান এ এক্স ইকুয়াল টু বি, অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশান এ এক্স ইকুয়াল টু বি। চাইলে এখানে একটা এক্স গ্রেটার অর ইকুয়াল টু 0 দিতে পারো, বা নাও চাইলে দিতে পারো। এক্স গ্রেটার অর ইকুয়াল টু কত? 0। লেখো, আবার বলছি, এভরি এক্সট্রিম পয়েন্ট অফ দ্য কী বলছো? হ্যাঁ, বির নিচে দাগ হবে। লেখো, লেখো এভরি এক্সট্রিম পয়েন্ট অফ দ্য কনভেক্স সেট অফ অল ফিজিবল সলিউশন, অফ অল ফিজিবল সলিউশন অফ দ্য, লেখো অফ দ্য সিস্টেম, ওই এক্স ইকুয়াল টু বি, যেখানে এক্স গ্রেটার অর ইকুয়াল টু 0, করসপন্ডিং টু এ, লেখো করসপন্ডিং টু এ বেসিক ফিজিবল সলিউশন, করসপন্ডিং টু এ বেসিক ফিজিবল সলিউশন। মিউট করে দাও। কি বলা হয়েছে? বলা হয়েছে এটাই যে প্রত্যেকটা এক্সট্রিম পয়েন্ট, কার এক্সট্রিম পয়েন্ট? কোনো একটা কনভেক্স সেট, সেই কনভেক্স সেটটা কীভাবে তৈরি হয়েছে? কনভেক্স সেটটা তৈরি হয়েছে সেট অফ অল ফিজিবল সলিউশন দিয়ে। ফিজিবল সলিউশনগুলো কোথা থেকে আসবে? এক্স ইকুয়াল টু বি, এই সিস্টেম অফ ইকুয়েশন থেকে আসবে। ওরা বলতে চাইছে প্রত্যেকটা এক্সট্রিম পয়েন্ট নাকি এক একটা বেসিক ফিজিবল সলিউশন হয়ে যাবে। আগের দিন আমরা শিখেছিলাম এক একটা বেসিক ফিজিবল সলিউশন কনভেক্স সেটের এক একটা এক্সট্রিম পয়েন্ট হবে, আগের দিন শিখেছিলাম। এখন উল্টোটা, এখানে যেটা বলা হলো প্রত্যেকটা এক্সট্রিম পয়েন্ট অবশ্যই হ্যাঁ করে দিচ্ছি। এভরি এক্সট্রিম পয়েন্ট, every extreme point of the convex set, every extreme point of the convex set of all feasible solution, of all feasible solution of the system, রিপিট করে দিচ্ছি, of the system ax equal to b, যেখানে x greater or equal to 0, corresponding to a basic feasible solution, corresponding to a বেসিক ফিজিবল সলিউশন। এখানে বলতে চাইছি প্রত্যেকটা এক্সট্রিম পয়েন্ট কোন সেটের? কনভেক্স সেটের যে সমস্ত এক্সট্রিম পয়েন্ট আছে ওই সমস্ত এক্সট্রিম পয়েন্টগুলো এক একটা বেসিক ফিজিবল সলিউশন হয়ে যাবে। কনভেক্স সেটটা কীভাবে তৈরি? কনভেক্স সেটটা সমস্ত সেট অফ অল ফিজিবল সলিউশন দিয়ে কনভেক্স সেটটা তৈরি। কোন সিস্টেমের? এই এক্স ইকুয়াল টু বি, এটাকে সলভ করে ফেললে যে সমস্ত ফিজিবল সলিউশন, মানে অনলি নন নেগেটিভিটি, সেই সব সলিউশনগুলো পাবে তাদের, লেখো তাদের মানে সেই সব সলিউশনগুলো সেটের মধ্যে লিখে দিলে যে সেটটা পাবে সেটা হচ্ছে কনভেক্স সেট। এই কনভেক্স সেটের প্রত্যেকটা এক্সট্রিম পয়েন্ট এক একটা নাকি বেসিক ফিজিবল সলিউশন হয়ে যাবে। আগের দিনের ঠিক কনভার্স পার্ট এটা, পরীক্ষাতে দুটো অল্টারনেটিভ ঘুরে ফিরে আসে। আচ্ছা, লেখো, লেখো আচ্ছা, লেখো লেট ক্যাপিটাল এক্স, এই বই থেকেই করায়। লেখো লেট ক্যাপিটাল এক্স, লেখো লেট ক্যাপিটাল এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এক্স, এটা সেট নয়, সেট হলে আমি সেট উচ্চারণ করে দেবো। এক্স ইকুয়াল টু x1 x2 ডট 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 xn। লেখো বি অ্যান এক্সট্রিম পয়েন্ট, লেখো বি অ্যান এক্সট্রিম পয়েন্ট, বি অ্যান এক্সট্রিম পয়েন্ট অফ দ্য সেট এস, অফ দ্য সেট এস of feasible solution of the system
of the set S of feasible solution of the system Ax equal to সিস্টেমটা এটা Ax equal to কত B এই সিস্টেম মানে বলতে চাইছিলাম যে এক্সটা একটা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট কোন সেটের কোনো একটা সেট এস ধরেছি যেই সেটটা এসটা কী দিয়ে তৈরি এই সিস্টেম অফ ইকুয়েশনের সমস্ত ফিজিবল সলিউশন দিয়ে এস সেটটা বানানো ফার্স্ট অফ দি লেখো উই আর টু শো দ্যাট x is a basic feasible solution of the system. We are to show that x capital X is a basic feasible solution. We are to show that capital X is a basic feasible solution of the system. Basic feasible solution of the system. पैरा चेंज कर लिखो to prove capital X लिखो a basic feasible solution to prove capital X a basic feasible solution it is enough लिखो it is enough to show that the column vectors associating আবার বলছি to prove capital X a basic feasible solution it is enough to show that column vectors associated to the non-zero variable to prove capital X a basic feasible solution it is enough to show that to show that the column vectors associate to the non-zero variable are linearly independent আবার বলছি to prove x capital X a basic feasible solution it is enough to show that the column vectors associated to the non-zero variable are linearly independent আচ্ছা এই কথাটা কেন বলা হলো এগুলো একটু বোঝার আস্তে আস্তে বোঝো তাড়াহুড়োর কিছু নেই দেখো সাপোজ আমি একটা সিস্টেম অফ ইকুয়েশান নিয়েছি ওই আগের মতো a11 x1 প্লাস a12 x2 a1n কত xn সাপোজ এটা b1 a21 x1 a22 x2 প্লাস a2n কত xn ইকুয়াল টু সাপোজ b2 একটু ছোটো করে লিখছি am1 x1 am2 x2 amn কত xn ইকুয়াল টু কত bm এই সিস্টেম অফ ইকুয়েশনটাই কিন্তু ax ইকুয়াল টু কত এটাকেই আমরা ax ইকুয়াল টু b বলছি এই ম্যাট্রিক্সটা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স আর এক্সটা দেখতে x1 x2 কত xn আকারে আছে এখন কথা হচ্ছে যে এই সিস্টেম অফ ইকুয়েশনের একটা পয়েন্ট বা একটা সলিউশন সেটা কোনটা মানে এই সিস্টেমটাকে যদি তুমি সলভ করে ফেলো তাহলে এর যে ফিজিবল সলিউশনগুলো পাবে ওই ফিজিবল সলিউশনগুলো থেকে একটা পয়েন্ট তুলেছি যেটা কত ক্যাপিটাল এক্স ইকুয়াল টু দেখো x1 x2 xn বি এন এক্সট্রিম পয়েন্ট অফ দ্য সেট এস তার মানে এই সমস্ত ভ্যারিয়েবলগুলো যে সলিউশন যেটা বললাম ক্যাপিটাল এক্স যার মধ্যে x1 x2 কত xn খানা পয়েন্ট আছে ওই পয়েন্টটাকে আমি বলতে চাইছি ওটা একটা বেসিক ফিজিবল সলিউশন ফার্স্ট অফ অল ওই পয়েন্টটা একটা এক্সট্রিম পয়েন্ট আছে কোন সেটের এক্সট্রিম পয়েন্ট এস সেটের এক্সট্রিম পয়েন্ট এস সেটটা কী দিয়ে তৈরি এস সেটটা হচ্ছে সমস্ত পজিটিভওয়ালা ভ্যালুগুলো দিয়ে তৈরি মিউট করে দাও সমস্ত পজিটিভওয়ালা ভ্যালুগুলো দিয়ে বা পজিটিভওয়ালা সলিউশনগুলো দিয়ে তুমি হচ্ছে এস সেটটাকে পাচ্ছ তার মানে বুঝতেই পারছো আমি যে এই যে ক্যাপিটাল এক্স যে পয়েন্টটা তুলেছিলাম সেটা x1 x2 আলটিমেট xn এটা অবশ্যই এর মধ্যে পজিটিভওয়ালা ভ্যালুগুলো আছে এটা নিয়ে যেন কোনো ডাউট না থাকে কারণ ক্যাপিটাল এক্সটা একটা এক্সট্রিম পয়েন্ট বলে দিয়েছো এক্সট্রিম পয়েন্টটা কোন সেটের এক্সট্রিম পয়েন্ট এস সেটের এক্সট্রিম পয়েন্ট এস সেটের মধ্যে কী আছে ওই সিস্টেম ইকুয়েশনটাকে সলভ করে ফেলে যেসব পজিটিভওয়ালা সলিউশনগুলো পাবে সেই সমস্ত পজিটিভওয়ালা সলিউশনগুলো একটা হচ্ছে এস সেটের এলিমেন্ট অর্থাৎ ক্যাপিটাল এক্সটা একটা হচ্ছে তোমার ক্যাপিটাল এক্সের মধ্যে সমস্ত পয়েন্টগুলো মানে x1 x2 xn এই কম্পোনেন্টগুলো সবই পজিটিভওয়ালা ভ্যালু যাই হোক কী বলতে চাইছি আমরা বলতে চাইছি ক্যাপিটাল এক্স এই যে সেটটা সেট নয় এই পয়েন্টটা এটা নাকি একটা বেসিক ফিজিবল সলিউশন এখন দেখো
আমি যদি সিস্টেম অফ ইকুয়েশনটাকে ধরেছি এনখানা ভ্যারিয়েবল আর এমখানা কত, এনখানা ভ্যারিয়েবল আর হচ্ছে এমখানা ইকুয়েশান, তার মানে বেসিক ফিজিবল সলিউশন হতে গেলে এটুকু শিখেছ যে এন মাইনাস এমখানা কম্পোনেন্টকে 0 হতে হয়, আর বাকি যে এমখানা কম্পোনেন্ট আছে সেগুলো কি হতে হয়, সব নন জিরো ভ্যারিয়েবল, পজিটিভ ভ্যারিয়েবল হতে হয়, ইনক্লুড তার মধ্যে 0 থাকলেও থাকতে পারে। আবার বলছি, যদি এই পয়েন্টটাকে বেসিক ফিজিবল সলিউশন হতে হয় তাহলে এর মধ্যে টোটাল এনখানা কম্পোনেন্ট আছে, এর মধ্যে ম্যাক্সিমাম না বলে তুমি এটা বলতে পারো যে এন মাইনাস এমখানা, কমপক্ষে এন মাইনাস এমখানা ভ্যারিয়েবল কিন্তু 0 হতেই হবে, বাকি যে এমখানা কম্পোনেন্ট আছে সেগুলো কি নন নেগেটিভিটি থাকতে হবে। এখন আমি উইথাউট লস অফ এনি জেনারেলিটি আমি ধরে নিলাম যে এন মাইনাস এমখানাই কম্পোনেন্ট 0 আছে আর এমখানা কম্পোনেন্ট হচ্ছে নন নেগেটিভিটি অবস্থায় আছে। আমি ধরেই নিই, সাপোজ লিখবে পরে, সাপোজ x1 থেকে শুরু করে x2 থেকে শুরু করে লেখাবো আমি xm পর্যন্ত এই ভ্যারিয়েবলগুলো সব কটা হচ্ছে পজিটিভওয়ালা, বা এই সব কটা পয়েন্ট হচ্ছে পজিটিভ ভ্যালু, বাকি xm প্লাস m থেকে শুরু করে xn পর্যন্ত এগুলো সব কি 0। কারণ আমাকে দেখাতে হয় যে যদি এটা বেসিক ফিজিবল সলিউশন হতেই হয় তাহলে এন মাইনাস এমখানা কম্পোনেন্ট ওদিকে কত থাকবে, 0 থাকবে, আর বাকি এমখানা কম্পোনেন্ট এগুলো কি হতে হয়, নন নেগেটিভিটি হতে হয়। এখন এর মধ্যে ইনক্লুড 0 তুমি পেতে পারো, কারণ সলিউশন শিখেছ, সলভ করার পর এইগুলোর মধ্যে কোনো একটা 0 আসতেই পারে। এখন প্রশ্ন হচ্ছে আমি এটাকে বেসিক ফিজিবল সলিউশন কি করে দেখাবো। যে লাইনটা যেটা বলা হলো, এই যে এমখানা কম্পোনেন্ট, এই এমখানা কম্পোনেন্টের করেসপন্ডিং যে কলম ভেক্টরগুলো, করেসপন্ডিং কলম ভেক্টর কি, ফার্স্ট একটা কলম ভেক্টর সাপোজ a11 a21 ডট 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 am1, এটা একটা কলম ভেক্টর, এটা কোন কোন ভ্যারিয়েবলের জন্য x1 থেকে আসবে, x2 করেসপন্ডিং কলম ভেক্টর কত, a12 a22 ডট 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 কত am2, এরকম করে xm এরও তুমি একটা কলম ভেক্টর পাবে, সেটা কত হবে, এই কোনো একটা পজিশানে xm এর করেসপন্ডিং হচ্ছে ওই কলম কম্পোনেন্টগুলো চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে যদি বেসিক ফিজিবল সলিউশন হতে হয় তাহলে এই কলম ভেক্টরগুলোকে ঋত্বিক বলো মাস্ট বি কী হতে হবে, ঋত্বিক মাস্ট বি কী হতে হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এই জন্যই বললাম দেখো, টু প্রুভ এক্স এ বেসিক ফিজিবল সলিউশন ইট ইজ এনাফ টু শো দ্যাট কলম ভেক্টর অ্যাসোসিয়েটেড টু দ্য নন জিরো ভ্যারিয়েবল আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। মানে এইগুলোর মধ্যে যেগুলো নন জিরো ভ্যারিয়েবল হয়ে আছে, এইগুলোর মধ্যে যেগুলো নন জিরো ভ্যারিয়েবল হয়ে আছে সেইগুলোর করেসপন্ডিং যে ভেক্টরগুলো আসবে সেগুলোকে যদি কোনোভাবে আমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখিয়ে দিতে পারি তাহলে বলে দিতে পারবো ওটা একটা আপাতত বেসিক সলিউশন হয়ে আছে। তাই তো, আমরা বেসিক সলিউশন হয়ে আছে। এবার কিছু একটা প্রুভ করতে গেলে তোমাকে মানে ধরে নিতে হবে যে কিছুখানা কম্পোনেন্ট ভ্যালু হচ্ছে কত, 0 অবস্থায় আছে বাই ডিফল্ট, আর এগুলো হচ্ছে নন জিরো আছে। এইটা ধরে আমরা কিন্তু হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এটুকু আমরা দেখাবো। দেখো লেখো, বলো বলো বলো, শুনতে পাচ্ছি। না, অ্যাকচুয়ালি তোমাকে বেসিক ফিজিবল সলিউশন যদি দেখাতে হয় ওর মধ্যে আমি তো জানি যে একটা বেসিক ফিজিবলেশনের ডেফিনেশান কি। বেসিক ফিজিবলেশন ডেফিনেশানে থাকে এন মাইনাস এমখানা কম্পোনেন্ট 0, বাকিগুলো পজিটিভিটি, এটা তো বাই ডেফিনেশান থেকে। এবার তুমি দেখো এইটা ধরে যে করেসপন্ডিং কলম ভেক্টরগুলো পাচ্ছ সেগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা। সবসময় ধরে নিলেই কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে? আমি এইটুকু বলতে চাইছিলাম যে তুমি যেটা বলছো আমরা তো ধরেই নিচ্ছি, হ্যাঁ বেসিক ফিজিবলেশনের ডেফিনেশান তো ওটাই যে মিনিমাম এন মাইনাস এমখানা। দেখো বেসিক ফিজিবল হতে গেলে আপাতত বেসিক সলিউশনের ডেফিনেশানটাকে হোল্ড করা। আমি তো এখানে বেসিক ফিজিবল দেখাতে চাইছি। বেসিক ফিজিবল হতে গেলে আমি জানি এন মাইনাস এমখানা কম্পোনেন্টকে 0 হতে হয়, বাকি রিমেনিং এমখানা কম্পোনেন্টকে আমাদের কি হতে হয়, নন জিরো হতে হয়। এখন যেটা তোমার প্রশ্ন যে আমি যদি ধরেই নিই তাহলে আমার তো হয়েই গেল, না ধরে নিলে তো হচ্ছে না, আরও অনেক ফান্ডা আছে। সেগুলো কি ওই কলম ভেক্টরগুলোকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাও, তবেই তো তোমার ধরাটা ঠিক থাকবে। এটাই এখানে বলা হলো। আচ্ছা
লেখো লেখো ইফ, প্যারা চেঞ্জ করে লেখো ইফ, যতটা লিখেছো এরপরে লেখো ইফ ক্যাপিটাল এ ইজ অ্যান এম ক্রস ইন ম্যাট্রিক্স, ইফ ক্যাপিটাল এ ইজ অ্যান, লেখো ইফ ক্যাপিটাল এ ইজ অ্যান এম ক্রস ইন ম্যাট্রিক্স দেন দ্য কলম ভেক্টরস আর লেখো দেন দ্য কলম ভেক্টরস আর অল এম কম্পোনেন্ট। আবার বলছি ইফ ক্যাপিটাল এ ইজ অ্যান এম ক্রস ইন ম্যাট্রিক্স, আমি যেটা নিয়েছি সেটা এম ক্রস এন ম্যাট্রিক্সের ওপরে, দেন দ্য কলম ভেক্টরস আর এম কম্পোনেন্ট ভেক্টরস, এম কম্পোনেন্ট লেখো, দেন দ্য কলম ভেক্টরস আর এম কম্পোনেন্ট। কেন কলম ভেক্টরগুলো হচ্ছে এম কম্পোনেন্ট? দেখো আমি তো এটা তো আমার হচ্ছে এক্স ইকুয়াল টু বি বা এম খানা হচ্ছে ইকুয়েশান আর এন খানা ভ্যারিয়েবল। সত্যি বলো তো একটা আমি ভেক্টর বলি A1 ভেক্টর, এই x1-এর করেসপন্ডিং যে কলম ভেক্টর সেটা দেখতে কীরকম? সেটা দেখতে কিন্তু A11 A21 ডট 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 AM1, হ্যাঁ কি না? এর মধ্যে কতগুলো কম্পোনেন্ট আছে? এর থেকে এর মধ্যে কতগুলো কম্পোনেন্ট আছে? দেখো 1 2 থেকে শুরু করে কতগুলো কম্পোনেন্ট আছে? এম খানা। এই জন্য বললাম যে ইফ এ ইজ অ্যান এম ক্রস এন ম্যাট্রিক্স দেন দ্য কলম ভেক্টরস আর অল এম কম্পোনেন্ট। এটুকু না বোঝার কিছু অসুবিধে নেই। ফুল স্টপ দিয়ে লেখো উই নো বা অ্যাজ দিয়ে লেখো অ্যাজ এম প্লাস ওয়ান ভেক্টরস, as m plus 1 vectors in m dimensional vector space, as m plus 1 vectors, as m plus 1 vectors in m dimensional vector space আর লিনিয়ারলি কি হয়ে যায়? কে বলবে? একটা ভেক্টর স্পেসের ডাইমেনশন আছে ডিপেন্ডেন্ট, একটা ভেক্টর স্পেসের ডাইমেনশান আছে, হ্যাঁ ডাইমেনশান আছে সাপোজ 3। যদি একটা সেট বানিয়ে দাও তার মধ্যে 4টে ভেক্টর থাকে, তাহলে ওই যে সেটা কিন্তু মাস্ট বি ডিপেন্ডেন্ট হবে। 3 হলে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, 3 থেকে কম হলেও ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, বাট সেক্ষেত্রে চেক করতে হবে। বাট এটুকু বুঝি ডাইমেনশান 3 একটা সেট বানালে তার মধ্যে 4খানা কম্পোনেন্ট আছে, মানে 3-এর থেকে বেশি কম্পোনেন্ট আছে, তাহলে অলওয়েজ ওই সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যায়। এখানে সেটাই বলা হলো। লেখো অ্যাজ m plus 1 vectors in an m dimensional vector space, in an m dimensional vector space are linearly dependent, কমাতে লেখো so there cannot have more than m such linearly independent vector। আবার বলছি so there cannot have more than m such linearly independent vector। কি কথা বলা হলো? as m plus 1 vectors in m dimensional vector space are linearly dependent, কমা দিয়ে বলা হলো so there cannot have, ভালো করে বোঝো, so there cannot have more than m such linearly independent vectors। আবার বলি so there cannot have more than m such linearly independent vector। ব্যাকেটের মধ্যে একটা লাইন লেখো, বুঝিয়ে দিচ্ছি, that is there cannot be more than m non-zero component এটা m non-zero component of a basic feasible solution। আবার বলছি that is there cannot be more than m non-zero component of a basic feasible solution। কি কথাটা বলা হলো ভালো করে মানে বুঝতে হবে। বলা হলো যে আমি প্রথম বললাম যে m ক্রস n ম্যাট্রিক্স প্রত্যেকটা ভেক্টর কলম ভেক্টরের মধ্যে এমখানা কম্পোনেন্টটা থাকবে। একটা কলম ভেক্টর দেখতে এরকম হবে a11 a21 ও কত m1, এটুকু একটা কলম ভেক্টর। বলেছে অ্যাজ m plus 1 vectors in m dimensional vector space are linearly dependent, so there cannot have more than m such linearly independent vector। কথাটার মানে কি ঋত্বিক বলো তো, কি বলতে চাইলো? so there cannot have more than
বলো। কি বলা হলো, এ দেখো একটা ভেক্টর স্পেসের ডাইমেনশনাল এম, তার সঙ্গে একটা এক্সট্রা ভেক্টর যোগ করে দাও, তাহলে কিন্তু ওটা ডিপেন্ডেন্ট হয়ে যাবে। সুতরাং দেয়ার ক্যান নট হ্যাভ মোর দ্যান এম, ক্যান নট হ্যাভ মানে এম এর থেকে বেশি ভেক্টর দিয়ে তুমি কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কি পাবে না বলো। মানে এম ভেক্টরের থেকে যদি বেশি কোনো ভেক্টর নিয়ে নাও, তাহলে তুমি কি কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর পাবে। সো দেয়ার ক্যান নট হ্যাভ মোর দ্যান এম সাচ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। এটার মানে এটুকুই বলতে চাইলো, সো দেয়ার ক্যান নট হ্যাভ মোর দ্যান এম সাচ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। তাই তো হওয়া উচিত, এর বেশি হবে না। বেশি হলেই তো কাকে ফিরিয়ে দেবে, বেশি হলে সেটটা কি ফিরিয়ে দেবে বলো, সেটটা কি হয়ে যাবে সেক্ষেত্রে ঋত্বিক। যদি এমের থেকে বেশিখানা এমের থেকে মানে এমখানা কলম ভেক্টরের থেকে যদি বেশিখানা ভেক্টর নিয়ে নাও, একটা দুটো বেশি ভেক্টর নিয়ে নাও, সেই ক্ষেত্রে সেটটা কি হয়ে যাওয়া উচিত, সেই ক্ষেত্রে সেটটা কি হওয়া উচিত, লিনিয়ারলি কত ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া উচিত। বাট আমরা যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্রুভ করতে চাইছি, তার মানে এটুকু বলে দিতে পারি, যেহেতু আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্রুভ করতে চাইছি, তার মানে এটুকু বলতে পারি যে কলম ভেক্টর যেগুলো আসবে, মানে যতগুলো কলম ভেক্টর আসবে, সেইগুলো ম্যাক্সিমাম কতগুলো কলম ভেক্টর আসতে পারে, কত সংখ্যক কলম ভেক্টর আসতে পারে টোটাল ঋত্বিক, টোটাল কতগুলো কলম ভেক্টর আসতে পারে, ম্যাক্সিমাম এমখানা কলম ভেক্টর আসবে। ওই এমখানা কলম ভেক্টরই কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, আবার নাও হতে পারে। বাট এমখানা কলম ভেক্টরের থেকে সাপোজ m+1 যদি কলম ভেক্টর নিয়ে নাও, সেক্ষেত্রে কিন্তু সেটটা ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তাহলে আমাদের প্রুভ করার আর কিছু থাকবে না। এই জন্যই বললাম, সো দেয়ার ক্যান নট হ্যাভ মোর দ্যান এম সাচ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। দিয়ে বললাম দ্যাট ইজ দেয়ার ক্যান নট বি মোর দ্যান এম নন জিরো কম্পোনেন্ট অফ এ বেসিক ফিজিবল সলিউশান। দেখো তাহলে আমি বললাম ম্যাক্সিমাম এমখানা কলম ভেক্টর হতে পারে, মানে ডাইমেনশনালটা কত, আমি এখানে এম ডাইমেনশনাল ভেক্টর স্পেস কিন্তু আমার ধরা হচ্ছে। মাথায় রাখবে, যখন আমরা কোনো ভেক্টর স্পেসের এসের কম্পোনেন্টগুলো 1 1 1 এটুকু নিতাম, বা ভেক্টর স্পেসে আসছি 1 2 1, ধরো 4 1 1, এই তিনটে কম্পোনেন্ট দেখে আমরা মেন ভেক্টর স্পেসের ডাইমেনশনটা ঠিক করতে পারতাম, হ্যাঁ কি না ঋত্বিক। ডাইমেনশনটা কত হতো সেক্ষেত্রে, ডাইমেনশনটা কত হতো, এই যে এটা দেখে এসটা ডাইমেনশনটা কত 3। তাহলে এখন বলো, এখন আমার একটা ভেক্টরের মধ্যে কলম ভেক্টরের মধ্যে কতগুলো কম্পোনেন্ট আছে, কতগুলো কম্পোনেন্ট আছে, এই যে a11 a21 থেকে m1। তাহলে যে ভেক্টর স্পেসটা এখানে ফর্ম করছে তার ডাইমেনশন কত হয়ে আছে, ডাইমেনশন কত হয়ে আছে, এম ডাইমেনশন হয়ে আছে। এবার বলো, যদি ডাইমেনশন এম হয়ে থাকে, তাহলে একটা ভেক্টরের মধ্যে কতগুলো কম্পোনেন্ট থাকবে, ম্যাক্সিমাম নন জিরো কম্পোনেন্ট কত থাকবে, ম্যাক্সিমাম নন জিরো কম্পোনেন্ট কত থাকতে পারে, ডাইমেনশন এম পেয়ে গেছো, মানে মেন ভেক্টর স্পেসে ডাইমেনশন এম পেয়ে গেছো। এবার হ্যাঁ, এই জন্যই বলেছে দেয়ার ক্যান নট বি মোর দ্যান এম নন জিরো কম্পোনেন্ট অফ এ বেসিক ফিজিবল সলিউশন ইন এক্স। মানে বলতে চাইলাম, ডাইমেনশন তো আমার এম মেন ভেক্টর স্পেসের ডাইমেনশন তো এম হয়ে আছে, তাহলে একটা ভেক্টরের মধ্যে কি কখনো m+1 খানা কি কম্পোনেন্ট থাকতে পারে বলো, একটা ভেক্টরের মধ্যে কি m+1 খানা কম্পোনেন্ট থাকতে পারে, হ্যাঁ কি না। তুমি আপাতত দৃষ্টিতে ভাবো, এরকম কোনো ভেক্টর স্পেস তুমি দেখেছো অঙ্কতে যে ডাইমেনশন R3 আর এই কম্পোনেন্টগুলোর মধ্যে 4খানা কম্পোনেন্ট আছে, এরকম কোনো ভেক্টর স্পেস তুমি পেয়েছো যত ভেক্টর স্পেস শিখেছো। মেন ভেক্টর স্পেসটা R3, একটা এস সেট তুলেছো, তার মধ্যে কি 4টে কম্পোনেন্ট থাকে না 3টে কম্পোনেন্ট থাকে, 4টে কম্পোনেন্ট থাকে না 3টে কম্পোনেন্ট থাকে ঋত্বিক, 3টে কম্পোনেন্ট। এই জন্য বললো, যেহেতু বুঝতেই পেরেছো যে যখন তুমি এমখানা কলম ভেক্টরের সঙ্গে একটা এক্সট্রা কোনো কলম ভেক্টর অ্যাড করে দেবে, তখনই কিন্তু ওই কলম ভেক্টরগুলো দিয়ে যে সেটটা পাবে সেটা কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। বাট আমাদের উদ্দেশ্য লিনিয়ারলি ডিপেন্ডেন্ট প্রুভ করা নয়, আমাদের উদ্দেশ্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্রুভ করা। এই জন্য বললো, সো দেয়ার ক্যান নট হ্যাভ মোর দ্যান এম সাচ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে বুঝতেই পারলে যে এমখানা কলম ভেক্টর আছে, ম্যাক্সিমাম এমখানা কলম ভেক্টর যেগুলো ইন্ডিপেন্ডেন্ট হতে পারে আবার নাও হতে পারে। আমার উদ্দেশ্য ইন্ডিপেন্ডেন্ট দেখানো। সেকেন্ড কথাটা বলা হলো, দ্যাট ইজ দেয়ার cannot be more than m non-zero component of a basic feasible solution x, basic feasible solution x। basic feasible solutionটা আমাদের মনে হয় হচ্ছে এক্সটাকে ধরেছিলাম। তো যেটা বলা হলো, যেহেতু তুমি ডাইমেনশনালটা m পেয়ে গেছো, তাহলে একটা কলম ভেক্টরের মধ্যে
কতগুলো কম্পোনেন্ট থাকবে, এম খানা কম্পোনেন্ট থাকবে। এম খানা মোর দেন, এই যে বলছি দেখো, ক্যান নট বি মোর দেন, মানে এমের থেকে বেশি খানা নন জিরো কম্পোনেন্ট কখনো থাকতে পারে না। কেন থাকতে পারে না? কারণ ডাইমেনশানটা তুমি এম ফিক্সড করে নিয়েছো। তাহলে ডাইমেনশান যদি ফিক্সড করে নাও, এক একটা ভেক্টরের মধ্যে কতগুলো কম্পোনেন্ট থাকবে, ম্যাক্সিমাম এম খানা কম্পোনেন্ট থাকবে। কারণ এমের বেশি হলে কিন্তু ডাইমেনশান ম্যাচ করবে না, কারণ ওই এলিমেন্টগুলো তখন এম প্লাস, মানে এক একটা ভেক্টরের কম্পোনেন্ট এম প্লাস ওয়ান, আবার ওটা ডাইমেনশান মানে ওই সেটটা মেন ভেক্টর স্পেস এম ডাইমেনশনের মধ্যে আছে, সেটুকু কখনো সম্ভব হয় না। যেন ওরাই বলেছে দেয়ার ক্যান নট বি মোর দ্যান এম নন জিরো। বলো 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 বলো। হুম হুম কোনটা? অ্যাজ এম, এইতে দেখো, অ্যাজ এম প্লাস ওয়ান ভেক্টরস ইন অ্যান এম ডাইমেনশনাল ভেক্টর স্পেস। এম ডাইমেনশনাল ভেক্টর স্পেস হবে না, কারণ এক একটা ভেক্টর তো তোমার, এক একটা ভেক্টরের মধ্যে তো এম খানা কম্পোনেন্ট হয়ে বসে আছে। তোমাকে এই যে উদাহরণটা দিলাম, হ্যাঁ, সে ম্যাট্রিক্স বলো বল। হুম, আরে ওটা না না, ওটা নয়, ওটা নয় কনসেপ্ট, ওটা নয়। ম্যাট্রিক্সের তো কোফিশিয়েন্টগুলো, ম্যাট্রিক্সের কোফিশিয়েন্টের এলিমেন্টগুলোকেই তো আমি একটা ভেক্টর বলছি। যখন তুমি এসটাকে একটা ভেক্টর ফর্মে করছো, তো ওটা তো কোনো একটা ভেক্টর স্পেসের আন্ডারে থাকবে। এই তো সাপোজ 2x1 প্লাস 3x2 ইকুয়াল টু 5, ম্যাট্রিক্স আছে তো কী হয়েছে, 4x1 প্লাস 5x2 ইকুয়াল টু 6। তো কলম ভেক্টর 2 4 2 4 আর কত 3 5, এগুলো তো একটা কলম ভেক্টর, 2 ডাইমেনশনের একটা পয়েন্ট চলে আসছে। এই ভেক্টরগুলো কি R2 মেন ভেক্টর স্পেস R2 এলিমেন্ট নয়? দেখো R2 একটা কি ভেক্টর স্পেস, R3 একটা ভেক্টর স্পেস, তো তাদের কম্পোনেন্ট তো 2 4 3 5। আমি প্রথম থেকেই বলে যাচ্ছি, দেখো কলম ভেক্টর বা এলিমেন্ট এইগুলো নিয়ে কোনো দিন মাথা ঘামাবে না। যে যাই বলুক, কখনো 2 4 এটাকে কলম ভেক্টর, আবার কেউ এটাকে 2i প্লাস 4j আকারে এক্সপ্রেস করে, যাই করুক না কেন, তোমার প্রশ্ন এগুলো এক একটা ম্যাট্রিক্স, কেন এগুলোকে আমি হচ্ছে কেন এগুলোকে আমি R2-র সঙ্গে কম্পেয়ার করছি, এইটা তুমি আমাকে, এইটা মনে হয় তুমি আমাকে জিজ্ঞেস করছো সঞ্জিত, যে এগুলো তো এক একটা কলম ভেক্টর, কেন ওগুলোকে আমি, না এখানে ওই কনসেপ্টটা নয়। এখানে তুমি এক একটা পয়েন্ট দিয়ে ভাবতে পারো যে ভেক্টর হোক যাই হোক একটা কলম ভেক্টর, তার মানে দুটো কম্পোনেন্ট আছে 2 4, এটা হচ্ছে এম ডাইমেনশনাল একটা ভেক্টর স্পেসের আন্ডারে আছে, এই কনসেপ্ট নেওয়া হয়েছে। তো এইটা এই অ্যাপ্রোচ, বইতে আর একটা অ্যাপ্রোচ আছে তোমাদের, মানে এইটুকু বলা, এখানে এইটুকু বলতে চাইছে যে ওই যে এক্স, যেটা যে পয়েন্টটা তুলেছিলে ক্যাপিটাল এক্স, ওর মধ্যে তো টোটাল এনখানা কম্পোনেন্ট ছিল। ওরা বলেছে যে এনখানা কম্পোনেন্টের মধ্যে এমখানা নন জিরো কম্পোনেন্ট থাকবে, তার থেকে কখনো বেশিখানা নন জিরো কম্পোনেন্ট থাকতে পারে না। ওই লজিকটা এখানে দেওয়া হয়েছে। আবার বলি, যে লজিকটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বলতে চাইছে যে তুমি একটা এলিমেন্ট তুলেছো যেটা x1 থেকে শুরু করে এনখানা কম্পোনেন্ট আছে, এই লজিকটাতে মানে এই লজিকটা খাটিয়ে বলতে চাইলো যে ওর মধ্যে কি এমখানা ম্যাক্সিমাম মানে মোর দ্যান এম নন জিরো কম্পোনেন্ট থাকতে পারে না, মানে এম প্লাস ওয়ান খানা নন জিরো কম্পোনেন্ট কখনো থাকতে পারবে না, এটাই বলতে চাইলো। কেন? কারণ একটু আগে তুমি তো বলতে চাইতে যে আমি তো জোর করে ধরেই নেব যে এক্স যেটা দেখতে ছিল x1 x2 থেকে শুরু করে xm, আর বাকিগুলো কত 0 0 0 0, এটা হচ্ছে n মাইনাস এম খানা কম্পোনেন্ট। তো হঠাৎ করে এইটুকু ধরলাম কেন সঞ্জিত? তখন যেটা আমাকে বলছিলে যে আমরা তো তাহলে ধরেই নিচ্ছি যে এম খানা কম্পোনেন্টে নন জিরো আছে আর বাকিগুলো কি জিরো আছে, ওইটুকু লজিক দেওয়ার জন্য এই কাণ্ডটুকু ওরা করেছে। ওরা কি করেছে আবার রিপিট করে দিচ্ছি, ওরা বলেছে যে যেহেতু ডাইমেনশনালটা এখানে কনসেপ্টটা এম ডাইমেনশনাল নিয়েছে, তাহলে এক একটা ভেক্টরের মধ্যে মাস্ট বি কত কম্পোনেন্ট থাকবে, এম খানা কম্পোনেন্ট থাকবে, তার থেকে বেশি কম্পোনেন্ট থাকতে পারবে না, মানে নন জিরো কম্পোনেন্ট থাকতে পারবে না। ওই কনসেপ্টটা বলার জন্য, বা এক্স ইকুয়াল টু x1 থেকে শুরু করে এম খানা নন নেগেটিভ ভ্যালু, বাকি সব কটা হচ্ছে 0 0 0 ভ্যালু বলার জন্যই এই লজিকটা খুব খাটিয়েছে। ফুল স্টপ দিয়ে লেখো, উইথাউট লস অফ অ্যানি জেনারেলিটি। তাহলে বুঝলাম যে এম এর বেশি সংখ্যক
এমখানা ম্যাক্সিমাম এম বা তার থেকে তোমার m+1 খানা নন জিরো কম্পোনেন্ট থাকতে পারে না, এইটুকু আগেই আমি কনসেপ্ট দিয়েছি। বলো বলো কি বলো কি বলছো বলো, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? হ্যাঁ দেখ, আমার তো নেটের সমস্যা নেই, তোমাদের কি অসুবিধা হচ্ছে? দেখো যতটা পারো দেখো, দেখো আমি ক্লাসটা দিয়ে দেবো, রেকর্ড করা হচ্ছে, দিয়ে দেবো। লেখো উইথাউট লস অফ এনি জেনারেলিটি, লেখো উইথাউট লস অফ এনি জেনারেলিটি, লেখো লেট ফার্স্ট এম কম্পোনেন্ট অফ এক্স, লেট ফার্স্ট এম কম্পোনেন্ট অফ এক্স, প্রথম এমখানা কম্পোনেন্ট ধরে নিলাম। সেটা সেদিনও বলেছিলাম যে প্রথম এমখানা ধরতে হবে এমনটা নয়, ছড়িয়ে ছিটিয়েও থাকতে পারে, বাট আমরা একটা প্রুভ করার জন্য ধরে নিলাম প্রথম এমখানা কম্পোনেন্ট। লেখো উইথাউট লস অফ এনি জেনারেলিটি, লেট ফার্স্ট এম কম্পোনেন্ট অফ এক্স ভি পজিটিভ, প্রথম এমখানা ভি পজিটিভ, অ্যান্ড দ্য অ্যাসোসিয়েটেড, লেখো অ্যান্ড দ্য অ্যাসোসিয়েটেড কলম ভেক্টরস, and the associated column vectors a1 bar a2 বার, বলো এমখানা যদি পজিটিভওয়ালা ভ্যালু পাও, ওর করেসপন্ডিং যে কলম ভেক্টরগুলো পাবে সেটা কতগুলো কলম ভেক্টর পাবে ঋত্বিক? কতগুলো পাবে? এমখানা নন জিরো ভ্যালু পেয়েছো, এ তাহলে এটা পাবে ডট 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 কত এম পর্যন্ত পাবে, কারণ এমের পর মানে m+1 থেকে শুরু করে xn পর্যন্ত সবকটা ভ্যালু কিন্তু জিরো আমার ধরা হয়েছে। তাহলে বাকি এই যে এমখানা নন জিরো ভ্যারিয়েবল তার করেসপন্ডিং যে কলম ভেক্টর কটা থাকবে এমখানা, ওই তো তখন শিখিয়েছিলাম 2x1 + 5x2 সাপোজ 3x3 = 0, আবার 2x1 - ধরো 3x2 + 6x2 = সামথিং সামথিং আছে। এখন এটা যদি জিরো হয়ে যায়, x3 জিরো হয়ে যায়, তাহলে কটা কলম ভেক্টর? 2 2 আর কত 5 - 3, যটা নন জিরো ভ্যালু থাকবে, এটা নন জিরো ভ্যালু আর x2 সলিউশন করে নন জিরো ভ্যালু পাবে, ততটাই কলম ভেক্টর পাবে। আচ্ছা লেখো অ্যান্ড দ্য অ্যাসোসিয়েটেড কলম ভেক্টর স্যার, বলো অবশ্যই 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 এমখানা কম্পোনেন্ট নন জিরো ধরে বলো, নন জিরো, হ্যাঁ ও অবশ্যই ওইটাই তো মেন ফান্ডা, আমাকে তো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট দেখাতেই হবে। আর আগে তো লজিক দেখিয়ে দিয়েছি কেন এমখানা কম্পোনেন্টের ভ্যালু নন জিরো থাকবে আর পরেরগুলো জিরো থাকবে, সেটা তো আগের ওই প্যারাটাতে বলে দেওয়া হলো। লেখো লেখো ইফ a1 a2 ডট 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 am, ইফ a1 a2 ডট 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 কতগুলো এই কলম ভেক্টরগুলো, মানে মুদ্রা কথা হচ্ছে